হুট করে রাওনাফের এহেন কথার দমকে সায়ান্ন দৃষ্টি ঘোরালো নোভার থেকে। তার মন মস্তিষ্ক থেকে এই ব্যক্তি খানিক সময়ের জন্য বিদায় হয়েছিল ভেবে স্বস্তি যেন মিলল না ব্যক্তিটি কথার জন্য। সায়ান্ন এখন অহেতুক তর্ক করতে চাইছে না, তাই সে রেলিং ছেড়ে উঠে দাঁড়ালো। বৃষ্টির ফোঁটা তাকে আপন মনে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। ঠান্ডা শিরশিরে বাতাসের দাপটে ঠান্ডা দাপিয়ে বেড়াচ্ছে তার শরীরে। মোবাইলটা নেহাত ওয়াটারপ্রুফের তকমা লাগানো, নয়তো তার মতোই হয়তো কেঁপে উঠত বৃষ্টির ছোঁয়ায়। সায়ান্ন ফোন কেটে রুমে পা বাড়ানোর জন্য অগ্রসর হতেই রাওনাফ মিনতি করে বলল, আমার সাথে একটিবার দেখা করবেন মিস? দেখা করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি, তবে দেখা কেন করব? সায়ান্নের ঘোরানো পেঁচানো উত্তর রাওনাফকে বিব্রত করা এতই সহজ। উক্ত কথা ভেবে মুখে দুষ্টুমির হাসি উদয় হলো তার। সায়ান্নের মতো সেও ঘুরিয়ে পেঁচিয়ে বলল, আমার দরকারি একটা জিনিস আপনি হয়তো নিয়ে গিয়েছেন। সায়ান্ন ভারী অবাক হলো, বিষময়ে তার মতিভ্রম অবস্থা হলো। অবাক সুরেই বলল, কি জিনিস? এটা আমিও বুঝতে পারছি না। ফাজলামো করেন আমার সাথে? আপনার নাম্বার এখনই ব্লক করে দিব আমি। এমন একটা জিনিস নিয়েছেন, ওই জিনিসের জন্যই তো আমি সব ভুলে যাচ্ছি। দেখুন মিস্টার, আপনাকে আমি চিনি না। নিছক কাকতালীয়ভাবে দেখা, এরপর এত শত বাহানা। কি চান আপনি? ওই দিনও বলেছি আমাকে জ্বালাতন করবেন না, তবুও। শেষবার জ্বালাবো মিস, আমাকে এই সুযোগটা দিন, কথা দিচ্ছি আর জ্বালাতন করব না। সায়ান্নের কথার মধ্যখানে রাওনাফ অনুনয়ের সুরে বলল। রাওনাফের বলা মাঝে অদ্ভুত টান লক্ষ্য করলো সায়ান্ন, যে টানের সুতোয় তার মন চট করেই রাজি হয়ে উঠল দেখা করার জন্য। তবে সে নিজেকে যথেষ্ট সংযত করে গলা স্বরে কাঠিন্যভাব বজায় রেখে বলল, কাল দুপুর নাগাদ ওই পার্কের সামনে থাকবেন। আর হ্যাঁ, এইটাই শেষবার। বলেই সায়ান্ন কল কেটে দিল। তার মন হঠাৎ করেই ঝমঝম শব্দে দুলে বেড়ালো। নিজের এহেন পরিবর্তনে বেশ অবাক হয়ে সে নিচে যাবার জন্য পা বাড়ালো। রাওনাফ সায়ান্নের চলে যাওয়ার পথের দিকে পথিকের ন্যায় তাকিয়ে লম্বা শ্বাস টেনে বলল, রোগী তোর পেছনে ঘুরে তুই পাত্তা দিস না। তোর কি কপাল দেখ রাওনাফ, আজ তুই রোগীর পেছনে ঘুরছিস, রোগী তোকে পাত্তা দিচ্ছে না। ওই লোকের সাথে দেখা করার ব্যাপার নিয়ে তোরা তো আগ্রহ কেন? সায়ান্ন সন্দিহান দৃষ্টিতে নোভার দিকে তাকালো। নোভা থতমত খেয়ে নিজের উৎফুল্লতা লুকিয়ে চোখে মুখে ভাবুকতা এনে বলল, কোথায়? আমি তো এমনি জিজ্ঞেস করেছি। কথা বলার পর থেকে তুই আগ্রহ দেখাচ্ছিস। কোনোভাবে লোকটা কি তোকেও জ্বালাতন করে? সায়ান্ন চিন্তিত স্বরে বলল। নোভা নিজের আগ্রহের মাত্রাকে কিছুক্ষণ নিজ মনে শাসালো। তার ভুলভাল প্রশ্নের জন্য সায়ান্ন যদি মিস্টার রাওনাফ আহারের সাথে দেখা করতে না যায় তবে সব শেষ। আঙ্কেলের আশা ভরসা সব। সে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দাঁতে দাঁত চেপে বলল, আমি ভেবেছি এইটাও তোর কোনো পত্রিকার পাত্র। সায়ান্ন নোভার দিকে দৃষ্টি উঠিয়ে তাকিয়ে চুপ করে রইল। নোভার এমন আগ্রহের প্রবণতা তাকে ভাবাচ্ছে না আপাতত। সে ভাবছে এই আজব লোকটা তাকে কেন দেখা করতে বলেছে। আর সে কাল থেকে সব রুম খুঁজেও কোনো পুরুষের জিনিস পায়নি। লোকটা তবে কেন বলল সে নাকি তার কোনো জিনিস এনেছে? অদ্ভুত। মধ্যাহ্নের তপ্ত রোদে অস্বস্তিকর পরিবেশে সায়ান্নের আরও অস্বস্তিতে পড়ে ছুটে চলা ব্যস্ত শহরের ভিড়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার রুহু ছটফট করছে, অন্তরাত্মা নিগড়ে বেরিয়ে আসতে চাইছে শরীর ছেড়ে। সায়ান্নের ভাবান্তর মুখশ্রী দেখে নির্লস দৃষ্টিতে রাওনাফ তাকিয়ে রইল। তার নিকট মনে হচ্ছে সে মস্ত বড় অপরাধ করে ফেলেছে সায়ান্নকে রিকশায় তার পাশে বসতে বলে। সায়ান্ন ধরধর করে ঘামছে। রাওনাফ দীর্ঘশ্বাস ছেড়ে টিস্যু বের করে এগিয়ে দিয়ে বলল, আপনাকে আমি 1 মিনিট পূর্বেও সাহসিনী পদে ভূষিত করার জন্য সরকারের নিকট তুলে ধরার কথা ভেবেছিলাম, তবে আফসোস আপনার মতো ভীত দুটি নেই। সায়ান্ন টিস্যু নিজের ব্যাগ থেকে বের করে দ্রুত হাতে গাম মুছছে। রাওনাফের কথায় ক্রুদ্ধ চোখে তাকিয়ে বলল, অবশ্যই ভীত, রিকশায় সিট শেয়ার করতে বলেছি, আপনার জীবন নিব বলিনি। সায়ান্ন ঘামার্ত মুখশ্রী টিস্যু দিয়ে মুছে রাস্তার ধারে ঠায় দাঁড়িয়ে রইল। কম্পিত কণ্ঠস্বরে বলল, হেঁটে যাব আমি। সায়ান্নের মুখমণ্ডল দেখে রাওনাফ রিকশা থেকে বিনা বাক্যে নেমে দাঁড়ালো।
রিক্সাওয়ালাকে ভাড়া এমনি মিটিয়ে সায়নের সামনে এসে নির্লোভ কণ্ঠে বলল। চলুন। সায়ান্ন রাওনাফের শান্ত ভঙ্গিমা দেখে অবাক হলেও প্রকাশ করলো না। তারা ফুটপাত ধরে পাশাপাশি দূরত্ব রেখে হেঁটে চলেছে। সায়ান্নের মন পিঞ্জিরায় হাজারো প্রশ্ন উকিচুকি দিলেও সে কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না। সেই প্রথম দিনের ন্যায় সায়ান্নের দিকে না তাকিয়ে রাওনাফ বলল। আপনাকে অনেক কিছু বলার আছে এবং জানার আছে। বলে ফেলুন। সায়ান্ন খুব কষ্টে দুটো শব্দ উচ্চারিত করে আবারও চুপসে গেল। রাওনাফ হুট করেই চলার গতি থামিয়ে দিল। রাওনাফকে দাঁড়াতে দেখে সায়ান্ন দাঁড়িয়ে পড়ল। প্রশ্নসূচক চোখে তাকাতেই রাওনাফ আজ সরাসরি সায়ান্নের চোখের দিকে তাকিয়ে চোখ রেখে বলল। সব জানা এবং শোনার পূর্বে আমি বলতে চাই মিস, আপনাকে আমি বিয়ের মতো একটা সম্পর্কে আবদ্ধ করতে চাই। মজা করছেন? সায়ান্ন নির্লিপ্ত গলায় বলল। রাওনাফ মাথা ঝাঁকিয়ে না। উচ্চারণ করার পূর্বেই সায়ান্ন অতি শীতল কণ্ঠে বলল। আমার ব্যাপারে কতটুকু জানেন আপনি? জানি না, তবে জানার সুযোগ চাচ্ছি এই সম্পর্কের মাধ্যমে। রাওনাফ অতিশয় শীতল চাহনিতে দৃষ্টি নিবন্ধন করলো সায়ান্নের মুখপানে। মেয়েটার চোখে মুখে এতক্ষণ যে উচ্ছ্বাস বা ভয়ভীতি ছিল সব যেন নিমিষেই বিদায় নিয়েছে। মুখভঙ্গি স্বাভাবিক স্থির। সে যেন জানতো এমন কিছু একটা ঘটবে তার সাথে। রাওনাফ জানে এইসব রোগীরা নিজেদের অন্তরাত্মা ছাড়া বাহ্যিক কোনো কিছু বিশ্বাসে আগ্রহী নয়। তাদের কাছে সবাইকে এক কিংবা নিষ্ঠুর মনে হয়। রাওনাফ মুচকি হাসলো। সায়ান্ন সে হাসির দিকে লক্ষ্য করে বলল। গত কয়েকদিন অনেক মজা করেছেন আমার সাথে মিস্টার, এবার বন্ধ করুন। কথাগুলো আপনার নিকট মজা হলে আপনার ভাইয়ার কাছে ফোন করে সত্যিটা যাচাই করে নিতে পারেন। সায়ান্ন অবাক চোখে তাকাতেই রাওনাফ আবারও বলল। আপনার পরিবারের সবার সাথে কথা হয়েছে, তারা দ্বিমত করেনি সম্পর্কে আবদ্ধ হতে। রাওনাফের কথা শুনে সায়ানের মেজাজ খারাপ হবার উপক্রম হলো। এই কারণের জন্যই নোভা এত খুশি খুশি ছিল। তার ভাইয়ের কাছে ফোন দেওয়ার দরকার পড়লো না। পূর্বের ঘটনা মনে হলো। তার জন্মদিনের সারপ্রাইজ থেকে শুরু করে সব এইগুলো এই লোকের কারসাজি। সায়ান্ন রাগান্বিত স্বরে বলে উঠল। তার মানে আপনি সেই লোক যে এতদিন যাবৎ একা এই সব করে আসছেন? ভুল। আপনার পরিবার আমার সাথে ছিল বলেই পেরেছি, একা নয়। আমার পাশে তো তারা ছিল না। সায়ান্ন কটাক্ষ করে বলল। রাওনাফ চুপ হয়ে গেল, আর কোনো কথা বাড়ালো না। সায়ান্নর আগে কথা খুঁজে পাচ্ছে না। পরিবারটা তাকে কখনো শান্তি দিবে না নাকি? তার দায় দায়িত্ব সব এড়িয়ে এখন এত দায়িত্বপরায়ণ কেন হচ্ছে তারা? সায়ান্নর আগে উল্টো পথে পা বাড়ালো। আজ সরাসরি সে তার বাবার বাসায় যাবে। সবাইকে ডেকে জিজ্ঞাসা করবে কেন তার জীবন নিয়ে মেতেছে তারা, কেন আজ এত ভাবছে তাকে নিয়ে, যখন তাকে নিয়ে মেতে থাকার দরকার ছিল কিংবা তাকে নিয়ে ভাবার, তাকে আগলে রাখার দরকার ছিল। সবাই দায়িত্ব এড়িয়ে তাকে একা করে রেখেছিল। আজ সে একা বাঁচতে শিখে গেছে। সায়ান্নের চলে যাবার পানে তাকিয়ে দুপা বাড়িয়ে হাত ধরে নিল রাওনাফ। পেছন থেকে হাতের টান অনুভব করতেই রাগের মাত্রা সীমা ছাড়ালো তার। ইচ্ছে হলো ঠাটিয়ে চড় মেরে দিতে লোকটার গালে। তাকে কি পেয়েছে? হ্যাঁ, এতদিন ধরে একটা অচেনা লোক হয়ে তার পিছু পিছু ঘুরেছে। আজ এই লোকের সাথে সব হিসেব মিটাবে সে। পেছনে ঘোরার পূর্বেই রাওনাফ বলল। আপনাকে আমি জানি মিস, তবে আপনাকে আপনার মতো জানতে চাই। একজন বন্ধু হিসেবে আমাকে ভরসা করতে পারেন? রাওনাফের কথাগুলো যেন অন্তর শ্রুতিমধুর শোনালো সায়ান্নের নিকট। হৃদয়ের সমস্ত জমে থাকা রাগ ধূলিসাৎ হওয়ার জন্য উঠে পড়ে লাগলো যেন। লোকটার কথায় কিছু একটা মোহ আছে যা তাকে প্রতিনিয়ত ভাবায়। সায়ান্ন শান্ত ভঙ্গিমায় পিছু ফিরল। কোনো ভঙ্গিমা না করেই বলল। অন্যত্র যেতে পারি? রাওনাফ সম্মতি দিল। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভেবেছিল মেয়েটা তাকে বুঝতে সময় দিবে না। আশ্চর্যজনকভাবে তার পরিবারের নিকট হতে শোনা সমস্ত তথ্য ভুল বলে ঠেকছে তার কাছে। মেয়েটাকে একটু জোর করলেই সব শোনে। তবে তার নিজের বাবা কেন বলল মেয়েটা কারো কথা শোনে না? একঘয়ে জেদি, নিজের মন যা বলে সেটাই করে। এর জন্যই এত কিছু।
রাওনা সব তথ্য সঠিক ভেবেই এতদিন সায়নকে এইভাবে ট্রিট করে আসছিল। তবে দিন দিন তার মনে হচ্ছে মেয়েটা শাসন চায়, ভালোবাসা চায়। বনফুলের সুবাস ভেসে বেড়াচ্ছে চারিপাশে। হলদেটে সাদা এবং লাল মিশ্রিত বনফুলগুলো দেখতে অদ্ভুত সৌন্দর্য ছড়াচ্ছে গুধুরির শেষ লগ্নে। ল্যাম্পপোস্ট টিম টিম করে জ্বলে উঠছে একে একে। ক্লান্ত পথিক জানে করে নিজস্ব গন্তব্যে ফিরে যাবার জন্য ছটফট করছে। বাইরের দুনিয়ায় ব্যস্ত ছোট্ট এই ঝুপড়ির মতো ক্যাফেতে কোনো ফারাক খেলছে না। দুজোড়া কপত কপতি সামনাসামনি বসে আছে, কোনো তারাবিহীন যান্ত্রিক শহরে ভিড় ঠেলা খোলা পরিবেশে একটা মাঝবয়সী লোকের ফ্যাকাশে আওয়াজে নিশ্চুপ তারা। যান্ত্রিক শহরের ভিড় ঠেলে খোলা পরিবেশে একটা মাঝবয়সী লোকের ফ্যাকাশে আওয়াজে নিশ্চুপতার অবসান ঘটল। লোকটা অগোছালো শার্ট টেনে একটা রংচোটা লাল রঙের কার্ড নিয়ে এসে বলল, স্যার ম্যাডামের জন্য কিছু অর্ডার দিবেন না? রাওনা একবার দৃষ্টি উঠিয়ে সায়নের নিম্নজিত মাথা দেখে দৃষ্টি ঘুরিয়ে আবারও লোকটির দিকে তাকিয়ে বলল, পানি খিচুড়ির সাথে ডিম ভাজি নিয়ে আসেন। লোকটার কানে গুঁজে থাকা ছোট্ট পেন্সিল দিয়ে কিছু আঁকিবুকি করে মাথা নিচু করে চলে যেতেই সায়ান্ন মাথা উঠালো, ধীর গলায় বলল, কিছু খাবো না আমি। আপনার ফেভারিট ডিম ভাজি আর খিচুড়িও না? রাওনা অবাক হয়ে বলল। সে যেন অষ্টম আশ্চর্য কিছু শুনে ফেলেছে এমন একটা মুখভঙ্গি করলো। সায়ান্ন একের পর এক জিনিসগুলো মেনে নিতে পারছে না তার মনের কোণে। এই লোকটা জানলো কিভাবে? আপনার মা আমাকে বলেছে আপনি খিচুড়ি আর ডিম ভাজি পেলে নাকি সবকিছু ভুলে যান। পূর্বের অভ্যাস এবং ভালো লাগা সবকিছুতেই এখন অনীহা। সায়ান্ন দীর্ঘশ্বাস লুকিয়ে বলল। রাওনা চেয়ার টেনে আর একটু সামনাসামনি বসলো। তার আর সায়ান্নের দ্রুত অল্প কিছু। রাওনা নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, ওইসব কথা বাদ, আমি রাওনাপ আহরার। সায়ান্ন কিঞ্চিত অবাক হলো। নামটা কোথাও দেখেছে বা শুনেছে এমন মনে হলো তার নিকট। তবে সেদিকে গুরুত্ব না দিয়ে হ্যান্ডশেক করে বলল, সায়ান আফরা। জানি। রাওনা গাল ভর্তি হেসে বলল, অদ্ভুত মোহময় হাসি, যেন কাউকে আকৃষ্ট করতে সক্ষম। সায়ান্ন চোখ নামিয়ে ফেলল চটজলদি। রাওনা নীরবতা দূরে সরিয়ে বলল, আপনার ব্যাপারে 5টি বাক্য বলুন মিস আফরা। কেন? সায়ান্ন কিছু বলল না। নির্লস ভাবে চেয়ারে হালকা গা এলিয়ে দিয়ে চুপ করে। শান্ত নির্জন পরিবেশ। কিছুটা দূর থেকে থালা বাসনের আওয়াজ ভেসে আসছে। একটা নেড়ি কুকুর কিছুক্ষণ পর পর ডেকে উঠছে আত্মনাদের মতো। সায়ান্ন হেলে বসা থেকে টেবিলে দুহাত রাখলো, রিনরিনে স্বরে বলল, যে কোনো 5টি বাক্য বললে হবে মিস্টার রাউনাফ? অবশ্যই। রাওনাফের কথা সায়ান্নের কর্ণকুঠুরে পৌঁছাতে সে আবারও আগের নে বসে পড়ল। মিনিটেক পর সেই লোকটা খাবার এনে রাখলো টেবিলে। রাওনাফকে স্যার বলে ফিস ফিস করে কিছু একটা বলে সায়ান্নের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে আবারও চলে যেতেই রাওনাফ খিচুড়ি গ্রান নিয়ে বলল, বলুন। এরপর আমিও বলবো 5টি বাক্য। সায়ান্ন অদ্ভুত শীতল চাহনিতে তাকিয়ে বলল, আমার সম্পর্কে প্রথম বাক্য হচ্ছে আমি ধর্ষিতা। আমার সম্পর্কে দ্বিতীয় বাক্য হচ্ছে আমি কলঙ্কিত। আমার সম্পর্কে তৃতীয় বাক্য হচ্ছে আমি দোষী। আমার সম্পর্কে চতুর্থ বাক্য হচ্ছে আমার চরিত্র নষ্ট। আমার সম্পর্কে পঞ্চম বাক্য হচ্ছে আমি অত্যন্ত খারাপ একজন মেয়ে বোন। অতি কোমল মকমলে হাওয়া আবেশ বইছে নিস্তব্ধ কুড়িঘরের আনাচে কোনাচে। সামনে বসা রমণীটির ভাবেগ শূন্য চোখে আজ ভয়ের রেশ নেই। তবে অনেকের বিরুদ্ধে হাজারো অভিযোগের সুর তুলছে ওই চোখ দুটো। রাওনা একদম অবাক হলো না। সে নির্লিপ্ত ভঙ্গিমায় বসে রইল। সায়ান্নকে মোটেও বিচলিত দেখাচ্ছে না। সে হিজাবের একটা খুলে যাওয়া অংশ ঠিক করায় মনোযোগ দিয়ে বলল, বুঝলেন মিস্টার, সমাজে যেমন রাস্তার কুকুরের দাম নেই ঠিক তেমনি আমাদেরও দাম নেই। সায়ান্নের কথাটি কেমন অদ্ভুত কঠিন। রাওনা ফেলে থাকা শরীরটাকে সোজা করে সামনের টেবিলে সাজানো খাবারগুলোতে মনোযোগ দিল। খিচুড়ি একটা প্লেটে সায়ান্নের জন্য ডিমবাজি এবং স্যালাড সাজিয়ে রাখলো। নিজের জন্য প্লেট সাজাতে মনোনিবেশ করতেই সায়ান্ন বলল, আজকে খাবারের বিলটা আমি দিব। কারণ? রাওনা নিজের প্লেট সাজাতে সাজাতেই বলল, তাকে একদম স্বাভাবিক লাগছে।
যেন সায়নের বলা কোনো কথা সে শোনেনি। সায়ান্ন তার আচরণে খানিক বিচলিত হলেও প্রকাশ করছে না। খিচুড়ির প্লেটটা রাওনাফ সযত্নে সায়ানের সামনে পরিবেশন করতেই সায়ান্ন ধীর গলায় বলল, শেষবারের কিছু স্মৃতি উপহার স্বরূপ দিচ্ছি, এইটা ভেবে নিতে পারেন। রাওনাফ এবার হাসলো, তার হাসির শব্দ ছড়ালো। সায়ান্ন অবাক নয়নে তাকিয়ে বলল, আমার পূর্বের বলা কথাগুলো শুনেননি মিস্টার? শুনেছি। রাওনাফের নির্লিপ্ত জবাব। সায়ান্ন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই বলল, এইগুলো কোনো ব্যাপার না। এইগুলো কোনো ব্যাপার আপনার কাছে না হতে পারে, তবে একটা মেয়ের কাছে অনেক বড় ব্যাপার। সায়ান্ন কিছুটা ক্ষিপ্ততা প্রকাশ করে বলল। রাওনাফ চুপচাপ খিচুড়ি এক লোকমা মুখে উঠিয়ে হাত উঁচু করে সামনের ওই মাঝবয়সী লোকটার উদ্দেশ্য করে বলে উঠল, মামা খিচুড়িতে ঝাল কমাই দিতে পারো নাই? সেই কলেজ লাইফ থেকে একরকমের ঝাল রয়ে গেল তোমার খিচুড়িতে। অদ্ভুতভাবে লোকটা আবারও হাসি দিয়ে মাথা ঝাঁকালো। সায়ানের এইসব দেখে প্রচণ্ড রাগ লাগছে, মেজাজ সপ্তম আকাশে উঠেছে। তবুও নিজেকে দমিয়ে বসে রইল সে। যেখানে মা বাবা ভাই তাকে বোঝেনি, সেখানে বাইরের লোক থেকে আশা করাটাও বোকামো ভাবলো। রাওনাফ খিচুড়ি খেতে খেতে বলল, নিন মিস, খান খান, মারাত্মক ভালো হয় বুঝলেন মামার হাতের খিচুড়িটা। সায়ান্ন প্রত্যুত্তর করলো না। তার হঠাৎ করেই প্রচণ্ড কান্না পাচ্ছে। কান্নার তোড়ে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, আপনিও বাকিদের মতো মিস্টার রাওনাফ। তবে সে কান্নাটুকু গিলে ফেলে নির্ভীতে বসে রইল। কান্না পেলে জমিয়ে রাখতে নেই, পরে ঝড় হয়ে যায়। রাওনাফের কথা শুনে সায়ান্ন এক নজর তাকালো। লোকটা মাথা নিচু করে খাচ্ছে, তবুও সে জেনে গেল তার কান্না এসেছে। সায়ান্ন কান্নাটুকু পানি দিয়ে গিলে ফেললো, গলা ছেড়ে বলল, আমার সব কথা বলা শেষ, সেই সাথে সময়ও। আশা করি আপনার সাথে আমার আর দেখা হবে না। ও মা, বিয়ের পর রুমে কি দেয়াল উঠিয়ে থাকবো যে দেখা হবে না? রাওনাফ মশকরা করেছে যেন। সায়ানের সেটা মোটেও ভালো লাগছে না। সে হেয়ালি না করে সরাসরি বলল, মজা করার মানসিকতা আমি হারিয়েছি, অহেতুক মজা করবেন না। আমি চাই সেই মানসিকতা আপনার আবার ফিরে আসুক। কখনো সম্ভব না। সায়ান্ন ভারী গলায় বলল। রাওনাফ প্রত্যুত্তর করলো না। সে তৃপ্তি নিয়ে খাচ্ছে, কখনো শশার টুকরোতে কামড় বসাচ্ছে, তো কখনো ঝালে পানি খাচ্ছে। সায়ানের কাছে দৃশ্যটুকু ভারী সুন্দর লাগছে। লোকটা খাবারও যত্ন করে খায়। নিজের প্লেটের দিকে তাকিয়ে খাওয়ার ইচ্ছে জাগলো না, তবে নিষিদ্ধ এক ইচ্ছে জাগলো, আর সেটা হচ্ছে রাওনাফকে দেখার ইচ্ছা। সে জানে বড্ড অন্যায় করেছে, তবুও আজ দেখতে তো ক্ষতি নেই। কাল থেকে ভিন্ন পথ, ভিন্ন জীবন। সায়ান্ন যে তার দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে মনে মনে হাসল সে। খাবারের শেষ অংশটুকু শেষ করতেই সায়ান্ন চোখ সরিয়ে নিল। তার মুখ ফুটে বলার ইচ্ছে জাগছে, আপনি আরেকটু খান না প্লিজ, আমি বসে বসে দেখি। নিজের এহেন নির্লজ্জ আবদার মনে উদয় হতে নিজ মনেই বিব্রত পরিবেশে পড়ল সে। রাওনাফ খাবারের উচ্ছিষ্ট অংশটুকুর দিকে তাকিয়ে বলল, বুঝলেন মিস আফরা, খাবার রান্নার পূর্বে তেজপাতা, এলাচ কিংবা লবঙ্গ যত্ন করে দেওয়া হয়, তবে খাবার খাওয়া শেষ হতেই এদের দূরে ছড়ে মারে সবাই। কারণটা হলো খাবারের স্বাদ বৃদ্ধির পর এদের খোলস অকেজো। তেমনি কিছু মানুষ আপনার জীবনে স্বাদ আনবে, বিষাদ আনবে, তাই বলে ওই কিছু সংখ্যক মানুষের জন্য অন্য মানুষের গুণগুলো ভুলে যাবেন? সায়ান্ন কথার মানে বুঝলো কিনা কে জানে, তবে সে চুপ করে রইল। রাওনাফের শার্টের উপরের দুটো বুদাম খুলে দিতে দিতে বলল, মানুষকে ভেবে বাকি যারা ভালো মানুষ আছে তাদের অগ্রাহ্য করা বোকামি। আপনি বলতে চান আমি যেন সব ভুলে যাই? ভুল। আমি চাই আপনি সব মনে রাখুন। আমার মনে হয় আমাদের উঠা উচিত। সায়ান্ন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তার বাহ্যিক জ্ঞান মোটেও ভালো লাগছে না। রাওনাফ গলা সরে এবার কাঠিন্য ভাব আনলো। চোখে মুখে খানিক রাগের আভাস ফুটে উঠতেই সায়ান্ন চুপসে গেল। তবে অন্তত শান্ত ভঙ্গিমায় সে বলল, আপনার সাথে ঘটা ঘটনার জন্য আপনি দায়ী। আমি কেন দায়ী হতে যাব? সায়ান্নে জবাব দিতেই রাওনাফ বলল, তবে কেন নিজেকে দোষারোপ করে পালিয়ে বেড়ান? কারণ আমার পরিবার, আপনাদের এই সমাজ আমাকে পালাতে সাহায্য করে। সায়ানের জবাব শুনে স্তব্ধ হয়ে গেল রাওনাফ। সে তার পেশার যে কয়েক বছর কাটিয়েছে
সব পেশেন্টকে সহজভাবে বুঝতে এবং বোঝাতে পেরেছে। তবে আজ এই মুহূর্তে শায়নের জবাবে তার ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। শায়নকে এই জবাবের পৃষ্ঠে কী জবাব দিবে তার জানা নেই। সত্যিই তো, শায়নদের মতো যারা ভুক্তভোগী তাদের পালাতে সাহায্য তো আমরাই করি। তাদের মুখের উপর দেয়াল টেনে তাদের সুন্দর নাম সরিয়ে আমরাই তাদের ধর্ষিতার তকমা দিই। শায়নের জলজল করা দৃষ্টির দিকে তাকিয়ে রাওনাফ কোনো উত্তর খুঁজে পেল না। তবে সে মনে মনে দৃঢ় এক সিদ্ধান্ত নিয়ে উঠে দাঁড়ালো। সেই সাথে শায়নের হাতজোড়াকে শক্ত করে ধরে তাকেও দাঁড় করালো। শায়ন কোনো প্রশ্ন করার পূর্বেই রাওনাফ বলল, আমাকে আরেকটু বিশ্বাস করুন মিস, আমি আপনার বিশ্বাসে আঘাত দিব না। রাওনাফ হাত সযত্নে ছাড়িয়ে নিল শায়ন, তাচ্ছিল্য করেই বলল, করোনা চাই না মিস্টার, আমি আমার জীবন নিয়ে যথেষ্ট ভালো আছি। রাওনাফের কেন যেন হঠাৎ করে রাগ লাগছে। এই মেয়েটা এত বেশি বুঝে কেন? মেজাজ খারাপ করে দিচ্ছে এক একটা অদ্ভুত কথা বলে। সে চাইছে তাকে ভরসা জোগাতে, আর এই মেয়ে আছে কিনা নিজের ভাবনার জগৎ নিয়ে। রাওনাফ ঘুরে মুখে গম্ভীর্যপূর্ণ রেশ টেনে বলল, চুপ থাকবেন আপনি? আমাকে বোঝার চেষ্টা করুন রওনাফ, আমি কোনোভাবেই নিজের অতীত স্বাভাবিকভাবে নিতে পারি না। শায়ন কাতর স্বরে বলল। রাওনাফের ওঠার রাগটা নিভে যেতেই সে চেয়ারে বসে পড়ল। শায়নকে ইশারায় পাশে চেয়ারে বসতে বলল। শায়ন চুপটি করে রাওনাফের পাশে চেয়ারে বসতেই রাওনাফ আশ্বস্ত স্বরে বলল, ডায়েরি চিনেন মিস? শায়ন ছোট্ট করে জবাব দিতেই রাওনাফ তার দুই হাঁটুতে দু হাত রেখে মাথা ঝাঁকিয়ে বলল, ভাবুন আমি একটা ডায়েরি, আপনি আপনার সব কষ্ট এই ডায়েরির পাতায় বিশ্বাস করে লিখতে পারেন। শায়ন অবাক চোখে তাকালো। রাওনাফের মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই সে মজা করছে নাকি সত্যি সত্যি বলছে। রাওনাফ ভ্রুকুটি করেই বলল, আমি সত্যি এবং 3 সত্যি করে বলছি। শায়ন তবুও চুপ। রাওনাফ মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটাকে বোঝাতে গেলে সে এলোমেলো হয়ে যায়। মেয়েটার চোখে মুখে কেমন দুঃখ ভাসে, অবক্ত সব দুঃখ, যার ভাগ রাওনাফ নিজ নামে লিখিত করার প্রয়াসে বারংবার ব্যর্থ। রাওনাফ অভিসন্ধান করতে আজকেও ব্যর্থ। তবে তার ধারণা ভুল প্রমাণিত করে বৈশাখের আশা হঠাৎ ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির মতো শায়নের চোখ দিয়ে অশ্রু বর্ষণ হলো। সে কাঁদছে। লুকিয়ে রাখা সব কান্না বিসর্জন দেওয়ার দিনে আজ তার পাশে রাওনাফ আছে। রাওনাফ উঠে তার পাশে আসতে চাইল। শায়ন ইশারায় থামিয়ে দেয়। হেঁচকি তুলছে অনবরত। গোল গোল চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। এ যেন এক রক্তিম চাঁদ। রাওনাফ চোখ সরালো না। কিঞ্চিত শঙ্কা এবং আলাদা এক অনুভূতি নিয়ে সে তাকিয়ে রইল শায়নের কান্না ভেজা চোখের দিকে। আজ সেই চোখ রাওনাফ পড়তে পারছে, সেই সাথে পড়তে পারছে শায়নের বেদনার কিছু কথা। শায়ন মুখ দিয়ে দ জাতীয় শব্দ বের করে থেমে গেল। কান্নার তোড়ে তার কথা জড়িয়ে আসছে। রাওনাফ বিনা শব্দে পানির গ্লাসটা এগিয়ে দিতেই শায়ন মুখ খুলল। গলার স্বর খাদে ফেলে বলল, একটা মেয়ের সব থেকে গর্বের বিষয় কি জানেন মিস্টার রওনাফ? রাওনাফ প্রত্যুত্তর করল না। আজ শায়ন বলুক সে চায়। রাওনাফের থেকে উত্তর না পেয়ে শায়ন শ্বাস টেনে নিজেই বলল, তার সম্মান। আর সেই সম্মানে যখন তার অনুমতি সাপেক্ষে আঘাত লাগে এবং সেই আঘাতের দায়ভার তার উপরেই চাপিয়ে দেওয়া হয়, তখন মেয়েটা বেঁচে থাকার ইচ্ছেগুলোই মারা যায়। শায়ন থামল। কিছুক্ষণ পূর্বে রাওনাফের এগিয়ে দেওয়া গ্লাসটা থেকে পানি পান করে আবারও বলল, আমি তখন সদ্য কিশোরী, ভর্তি যুদ্ধ নিয়ে স্বপ্ন বলছি। তবে সেই স্বপ্নের রীতি জানেন কবে টেনেছিলাম? যখন স্যার নামক একটি মানুষ আমার সম্মানহানি করেন। তার থেকে বড় কষ্ট জানেন কখন পেয়েছিলাম? যখন আমার অপ্রীতিকর কিছু ছবি ওই লোকটা ধারণ করে আমার বন্ধু বান্ধব এবং আমার ভাই বোন, সেই সাথে আত্মীয় স্বজন সবার কাছে সযত্নে প্রেরণ করে। এইটুকু বলে আবারও থামল শায়ন। ওই দিনটি ছিল বিভীষিকাময়। তাড়াহুড়ো করে সে কোচিং সেন্টারে কিছুটা পূর্বেই চলে গিয়েছিল। ওই দিন স্যার নামক মানুষটাকে তার চিনতে ভুল হয়েছিল। সে যাবার পর হুট করেই ঝড়ো মেঘ এসে জড়ো হয়। সেই সাথে তার জীবনেও ওই দিন ওই লোকটা কালো মেঘ ভরিয়ে দিয়েছিল।
কোচিং সেন্টার বন্ধ করে দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ওই দিন তার আকুতি লোকটার কানে যায়নি, না গিয়েছিল তার চিৎকারগুলো বাহিরে। দিনটি তার কাছে যন্ত্রণার সম, আজ পর্যন্ত সে সেই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। তবে ঘটনার পরেও লোকটি থেমে থাকেনি। তার অপ্রীতিকর ছবিগুলো সবাইকে দিয়ে বেরিয়েছে অচেনা নাম্বার থেকে। শায়ানকে ওই দিন সে কোচিং সেন্টার থেকে বের করে অন্য একটা নির্জন জায়গায় ফেলে রেখে আসে। শায়ানের জ্ঞান ফেরার পর যখন সে নিজের শরীর এবং মনের যন্ত্রণার ভার বয়ে হসপিটালের প্রথম চোখ খুলে, তখন তার দুর্বিষহ জীবনের আরেকটি অধ্যায়ের শুভারম্ভ হয়। তার রুমের প্রতিটি কোণার বিষাদের সুর নিজ নিজ অক্ষরে লেখা ছিল তার যন্ত্রণাগুলো। বাবা মায়ের আলিঙ্গন যখন তার দরকার ছিল, তারা নিজেদের সম্মান বাঁচাতেই তাকে দোষারোপ করেছিলেন। সেই সব ছবির কথা তুলে যখন বাবার পরম ভরসা হাত তার মাথায় থাকার দরকার ছিল, সেই হাতটি তার গালে উঠেছিল। কারণ ছিল তার ছবি কেন নেট দুনিয়ায়। মায়ের হাত যখন তার মাথায় পরম মমতার বোলানোর দরকার ছিল, তার মা বলেছিলেন, তুই না চাইলে কেউ এসব জোর করে করতে পারে? শায়ান সেই দিন আবিষ্কার করেছিল তার ভিন্ন মা বাবাকে, যারা কিছুদিন পূর্বেও তার সামান্য ব্যথা নিয়ে অস্থির হয়ে উঠতেন, পুরো ঘর অস্থিরতায় দাপিয়ে বেড়াতেন। কিন্তু আজ এই একটা মানুষ আর কিছু ছবির জন্য তার ছোট মনে আঘাত উপেক্ষা করে তার দোষ না থাকা সত্ত্বেও তাকে দোষারোপ করছে। শায়ান সেদিন নির্বাক ছিল, ভাবশূন্য ছিল, অস্থিরতায় বারবার বলেছিল, আমার কোনো দোষ নেই বাবা। বাবা সেদিন ফিরে তাকায়নি, শুধু তার দায়িত্ব পালন করে গিয়েছিলেন। যে ভাইটা তাকে আগলে রাখত, সেও কেমন চুপচাপ হয়ে গেল। একদিন এসে মিনমিনে সুরে বলেছিল, বুঝলি সায়ান, তোর কারণে বন্ধু মহলে যেতে পারি না। শায়ান নির্বিকারভাবেই ভাইয়ের দিকে তাকিয়েছিল। একটা দিনের ঘটনাকে কেন্দ্র করে তার সব যেন এলোমেলো হয়ে উঠল। বন্ধুরা সব যোগাযোগ বন্ধ করে দেওয়া শুরু করলো। তবে এত চেনা মানুষের আড়ালে অচেনা মানুষের মাঝে একজনকে শায়ান খুব করে চিনেছিল, আর সে হচ্ছে নোভা। নোভা তাকে ভরসা জুগিয়েছে, সাহস দিয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সাহসটা নোভার জন্যই করতে পেরেছে সে। তার জীবনের কলঙ্ক মোছেনি। ওই ঘটনার 2 মাস পরে সে নিজ বাড়ি ছেড়ে চলে আসে দূরে। বাড়িতে থাকাকালীন প্রতিনিয়ত তাকে মেরে ফেলা হতো। তার চেনা বাবা মা ভাই সব অচেনা। শায়ান এক রাতে সিদ্ধান্ত নেয় তাদের ছেড়ে দূরে যাবে। হ্যাঁ, সে পেরেছে দূরে আসতে। আজ পর্যন্ত নিজের কাটানো 19 বছরে ওই বাসগৃহে সে ফেরেনি, যায়নি। প্রায় সময় তার বাবা মা আসেন তাকে নিতে। শায়ান তখন নির্বাক হয়ে তাকায়। যখন তার পাশে থাকার জন্য এই মানুষগুলোর প্রয়োজন ছিল, তখন তারা তাকে একা করে ফেলে রেখেছিল। তার দিন রাত সব আধার চিত্র ছিল। রঙিনা আলোর ছিটে ফোঁটা প্রবেশ করেনি টানা 4টি মাস। অবশ্য এরপর ভার্সিটি এবং হল জীবনেও তাকে বারবার পিষে মারা হয়েছে। মরে যাবার জন্য বারবার চেষ্টা করেও বৃথা সে। তার জীবনের মতোই যত্রতত্র ভেবে শায়ান হাসল। অশ্রু টলমলে সেই হাসি রাওনাফের হৃৎকুঠুরে আঘাত হানল। সে টেবিলে 2 হাত রেখে মলিন কণ্ঠে বলল, আপনার বাবা মায়ের প্রতি ক্ষোভটা মিটাবেন না আফরা। যে বাবা মা মেয়ের পাশে না থেকে তাদের সমাজ নিয়ে মেতেছিল, তাদের প্রতি আমার ক্ষোভ নেই মিস্টার রামনাথ। তারা এখন আপনার জন্য চিন্তিত। কারণ তাদের ছেলের বিয়ে আমার কারণে দিতে পারছে না বলে শায়ান মুচকি হাসল। রাওনাফ অবাক হয়ে তাকালো। রাওনাফ এই পর্যায়ে মাথা নিচু করে ফেলল। শায়ানের দৃষ্টিতে দৃষ্টি মেলানো সাহস তার হচ্ছে না। কিছুদিন পূর্বে শায়ানের বাবা এবং ভাই তার চেম্বারে এসে যখন শায়ানের চিকিৎসার জন্য আকুতি মিনতি করেছিল, তখন রাওনাফ ভেবেছিল মেয়েটি জেদি, বাবা মায়ের অবাধ্য। এই জন্যই একটা ঘটনাকে কেন্দ্র করে দূরে সরে আছে কিংবা মানসিক রোগে ভুগছে। সেই প্রথম রাত্রে দেখাটা কাকতালীয় ছিল না, বরং রাওনাফ নিজেই আতিককে পাত্রী দেখাতে নিয়ে গিয়েছিল। এরপর শায়ানকে পর্যবেক্ষণ করে বুঝেছিল মেয়েটার ভেতরে চাপা কষ্ট রয়েছে, যা সে নিজ মনে দাফন করে ঘুরে বেড়াচ্ছে।
সায়ান্নকে বোঝার জন্য সে বিভিন্ন কল করেছে। যত সায়ান্নের কাছাকাছি এসেছে অদ্ভুত এক মায়ের টানে আটকা পড়ে মেয়েটাকে পড়ার চেষ্টা করেছে। তবে সে ভেবেছিল কিছুটা কষ্ট, তবে আজ সে বুঝতে পারছে সায়ান্ন আফরা মেয়েটা সাদা মেঘের মতো সচ্ছল হলেও ভেতরটা বৃষ্টি লুকায়িত। রাউনাফকে চুপ থাকতে দেখে সায়ান্ন বলল, স্বার্থ মানুষের ভেতরে রাজত্ব করছে মিস্টার রাউনাফ। আমার কাছে স্বার্থ আছে বলেই বাবা মা ভাই আমার পেছনে ছুটছে। আপনি ভাবুন না, আমি বাসা থেকে চলে আসার পর যারা খোঁজ নেয়নি তারা কেন গত 1 বছর যাবৎ আমার জন্য মরে যাচ্ছে। কারণটা আমিই বলি, কারণ আমার ভাইয়ার বিয়েগুলো বারবার ভেঙে যাচ্ছে। তবে একটা কথা কি জানেন, আমার বাবা মায়ের দোষ নেই, দোষ এই সমাজের, যারা নিজেদের মতো নিয়মকানুন বানিয়ে সবার উপর রাজত্ব করছে। রাউনাফ জবাব দিল না। সে নিশ্চুপ বসে আছে। তার সামনে যে রমণীটি বসে আছে সে একজন শক্তমন এবং ভাঙা মনের অধিকারী। রাউনাফকে চুপ থাকতে দেখে সায়ান্ন আর কথা বাড়ালো না। তাদের কথা আজ ফুরিয়েছে। সায়ান্ন উঠে দাঁড়ালো, ব্যাগের চেন খুলে কিছু টাকা টেবিলে রেখে বলল, বলেছিলাম আজকে খাবারের বিলটা আমার। রাউনাফ সেদিকেও তাকালো না। সায়ান্ন খুব করে বলতে ইচ্ছে হচ্ছে, কিছু বলবেন না রাউনাফ? তবে সেইটুকু কথা সে উচ্চারণ না করেই টাকা রেখে বেরিয়ে এলো। ইতিমধ্যে জড়ো হাওয়ার আবির্ভাব ঘটছে। আকাশ ঘন ঘন কালো মেঘে ছেয়ে গেল। কিছু মুহূর্তের ব্যবধানে রাউনাফ নিজ মনে কথা সাজাচ্ছে। একের পর এক কথা সাজিয়েও সে ব্যর্থ হচ্ছে। সায়ান্ন কুড়ে ঘরের বাইরে পা রাখতে ঝমঝম শব্দে বৃষ্টির আগমন ঘটে। রাউনাফ তখনও ভাবনায় মশগুল। সায়ান্নকে বোঝানোর মতো কথার ঝুড়ি সাজাচ্ছে সে। যখন তার ভাবনার ইতি ঘটল, উঠে দাঁড়িয়ে টেবিলে রাখা টাকাগুলো দেখে কিছুটা ভরকে গেল সে। বৃষ্টির দাপট তখনও সর্বত্র ছড়াচ্ছে। জোড়ো হাওয়ায় আর বিদ্যুতের চমকে পৃথিবীর বুকে তখন তাণ্ডব চালাচ্ছে প্রকৃতি। রাউনাফ বুঝলেও সে ভাবতে ভাবতে বড্ড দেরি করে ফেলেছে। সায়ান্ন তখন তার থেকে অনেকটা দূরে। আবছা অন্ধকার আবার বিদ্যুতের চমকে লাল রাঙা জামাটি নজরে আসতেই রাউনাফ কুড়েঘর থেকে ছুটে বেরোলো। তার চোখে মুখে বৃষ্টির আঁকিবুকি ঘটছে। চোখের পাতায় পাতায় বৃষ্টির ফোঁটা পড়তেই ভারী হয়ে উঠল নেত্রপল্লব। পল্লব ঝুঁকতেই বিদ্যুতের চমকে আবছা সেই লাল রাঙা জামাটি মিলিয়ে যেতেই রাউনাফ মৃদু চিৎকার করে বলল, মিস লাল শাড়িওয়ালি, আপনি যাবেন না। আপনি আমার প্রেমাসক্তা হয়ে থাকবেন আর আমি আপনাতে প্রেমাসক্ত হয়ে বাঁচব। ও আজ রাউনাফের সেই কথাটি বৃষ্টির ছন্দে হারিয়ে যাচ্ছে। সেই সাথে হারিয়ে যাচ্ছে সায়ান্ন। তার এক বুক সমান অভিমানের পসরা সাজিয়েছে। অভিযোগগুলো আজ বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে সায়ান্নের। এই সমাজের মানুষগুলো যে বড্ড স্বার্থপর। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরও এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।